পশ্চিমবঙ্গের মুসলিম ভোট বলো তুমি কার? সবাই যে উচ্চস্বরে বলছে তুমি আমার, তুমি আমার, তুমি আমার। যাই হোক, পশ্চিমবঙ্গের 2021-এর বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়েসি এবং আব্বাস সিদ্দিকী একজোট হয়ে লড়াই করবে। এই বিষয়টা এখনো পর্যন্ত ওই ঠিক হইয়াও হইল না ঠিক। যদিও আসাদুদ্দিন ওয়েসি জানিয়েছেন যে তিনি আব্বাস সিদ্দিকীর সঙ্গে রয়েছেন এবং দুজনে মিলে একসঙ্গে নির্বাচনী লড়াই লড়বেন, কিন্তু এখনো পর্যন্ত খেলা বাকি আছে। এখনো বিষয়টা নিশ্চিত হয়নি। এখনো পর্যন্ত দুদিকই পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওজনটা মাপার চেষ্টা করছেন। দুজনেই একটাই খেলা খেলছেন, যার উপাদান হলো পশ্চিমবঙ্গের মুসলিম ভোট। প্রথমেই আসা যাক আব্বাস সিদ্দিকীর কথায়। আব্বাস সিদ্দিকী বাংলার রাজনৈতিক মঞ্চে একজন নবাগত। তিনি কথায় কথায় হুঙ্কার ছাড়েন এবং পশ্চিমবঙ্গে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রয়েছেন তাদের মধ্যে একাংশের কাছে তিনি বেশ জনপ্রিয়। কিন্তু তারই সঙ্গে এর আগে সক্রিয় রাজনীতিতে, অন্তত বাংলার সক্রিয় রাজনীতিতে আব্বাস সিদ্দিকীকে কিন্তু সেভাবে দেখা যায়নি। কিন্তু তার এবং তার অনুগামীদের কথা অনুযায়ী তিনি বেশ কিছু প্রার্থীকে আগের নির্বাচনে জেতাতে সাহায্য করেছেন। কোট আনকোট তার সাপোর্ট নিয়ে কিন্তু অনেক প্রার্থী নির্বাচনে জিতেছেন এবং বলাই বাহুল্য তার সাপোর্ট নিয়ে যে প্রার্থীরা নির্বাচনে জিতেছেন তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক। এখন আব্বাস সিদ্দিকী প্রথমে ঠিক করেছিলেন যে তিনি কয়েকজন প্রার্থীকে বেছে দেবেন যারা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দাঁড়াবে শাসক দলের হয়ে। তারপর তিনি ঠিক করেন যে না, তিনি নিজে একটি দল গঠন করবেন এবং পশ্চিমবঙ্গের শাসক দল চাইলে তার সঙ্গে জোট তৈরি করতে পারে এবং সেইভাবে তারা নির্বাচনী লড়াইটা লড়তে পারেন। এবং তারপরে তিনি ঠিক করেন যে না, তিনি একাই দল গঠন করবেন, একাই সব জায়গায় প্রার্থী দেবেন। সমাজের অন্যান্য যে দলিত দলগুলি রয়েছে সেইগুলিকে তিনি আমন্ত্রণ জানান তার দলের সঙ্গে জোট তৈরি করতে, যাতে সেইভাবে তারা নির্বাচনী লড়াইতে নামতে পারেন। এরপরে এলেন আসাদুদ্দিন ওয়েসি এবং বললেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে আসাদুদ্দিন ওয়েসি আব্বাস সিদ্দিকীর সঙ্গে রয়েছেন এবং তারা দুজনে মিলে জোট বেঁধে লড়াইটা করবেন। এখন আব্বাস সিদ্দিকী জানিয়েছেন যে শুধুমাত্র aimim নয়, তার কথা চলছে CPIM এবং কংগ্রেসের সঙ্গেও, আর এইভাবেই তিনি এই নির্বাচনী লড়াইতে নামতে পারেন। আব্বাস সিদ্দিকীর দলের নাম কি হবে, কতজন ক্যান্ডিডেট তিনি দাঁড় করাবেন, কোথায় কোথায় দাঁড় করাবেন, সে সমস্ত তিনি এখনো পর্যন্ত জনসমক্ষে আনেননি। আনলে ভালো হতো, কিন্তু এখনো পর্যন্ত তিনি পরিস্থিতির ওজন মাপার চেষ্টা করছেন। এইবারে আসি aimim এর কথায়। আব্বাস সিদ্দিকী মুসলিম ভোট ব্যাংকের রাজনীতিতে নতুন হতে পারেন, কিন্তু আসাদুদ্দিন ওয়েসি একেবারেই নন। কোথা থেকে কিভাবে কি বার করে নিয়ে আসতে হয় সেটা ওয়েসি সাহেব বেশ ভালো করেই জানেন। প্রথমে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবেন এবং নির্বাচনী লড়াইতে নামবেন। বলাই বাহুল্য যে আসাদুদ্দিন ওয়েসির কাছে যেটা তুরুপের তাস, সেটা সেই একই তুরুপের তাস যা আব্বাস সিদ্দিকীর কাছে রয়েছে, আর সেটা হলো পশ্চিমবঙ্গের 30% মুসলিম ভোটকে চালিত করার ক্ষমতা আমি রাখি, এই দাবি। প্রথমে আসাদুদ্দিন ওয়েসি তৃণমূলকে বলেছিলেন যে বিজেপিকে হারানোর জন্য আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে জোট বাঁধুন। কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে কোনো রকম ইঙ্গিত যখন পাওয়া গেল না, তখন ওয়েসি মহাশয় বললেন পশ্চিমবঙ্গের মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের জাগির নয়। মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওয়েসিরাও বেশ ভালোই রংবদল হয়েছে। যাই হোক, পশ্চিমবঙ্গের এই মুসলিম ভোটার বেস, এই মুসলিম ভোট ব্যাংক কার জাগির সেটা ঠিক করার জন্যেই এখন তিনি রয়েছেন সিদ্দিকীর সঙ্গে। এবার এখানে মজার বিষয়টা হচ্ছে আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়েসি দুজনে মিলে যদি জোট গঠন করেন, তাহলে তাদের দলটি কিন্তু একটি মুসলিম দল হিসেবে সীমিত থেকে যাবে, একটি সাম্প্রদায়িক দল হিসেবে সীমিত থেকে যাবে। এবার আসাদুদ্দিন ওয়েসি যদি এটা প্রমাণ করার চেষ্টা করেন যে তার দল এবং তাদের জোট সাম্প্রদায়িক নয়, তাহলে তিনি এতদিন ধরে এই যে আদিবাসী, মতুয়া, দলিত বিভিন্ন দলের সঙ্গে তার জোট হবে এই কথাগুলো বলে আসছেন, যে জোটগুলো এখনো পর্যন্ত দেখা যায়নি সেইগুলো তাকে খুঁজে বার করতে হবে। পছন্দটা খুব সিম্পল, হয় বিজেপিকে সাম্প্রদায়িক দল বলার পরে নিজেরাও সাম্প্রদায়িক তকমা পাও, আর না হলে অসাম্প্রদায়িক হতে গিয়ে ভোটের একটা অংশ খোয়াও। এইখানে সব থেকে ভালো খেলাটা বোধহয় খেলেছেন আসাদুদ্দিন ওয়েসি, কারণ তিনি বলেছেন যে তিনি আব্বাস সিদ্দিকীর সঙ্গে রয়েছেন, তাকে সমর্থন করছেন, অর্থাৎ বন্দুকটা কিন্তু আব্বাস সিদ্দিকীর ঘাড়ে রেখেই চালানো হচ্ছে। যাই হোক না কেন, আসাদুদ্দিন ওয়েসির কিন্তু বাংলায় একটা হিল্লে হয়ে যাবে। আর এই সমস্ত কিছু যখন চলছে, যখন একদিকে আব্বাস সিদ্দিকী বলছেন যে অধীর রঞ্জন বাবুর সঙ্গে কথা বলে ভালো সাড়া পাওয়া গেছে, সেখানে অধীর রঞ্জন বাবু আরেকদিকে aimimকে সাম্প্রদায়িক রাজনীতির কাণ্ডারি বলেছেন এবং তাদের সঙ্গে কিভাবে মোকাবিলা করা যেতে পারে সেই নিয়ে তিনি আবার বৈঠকও করেছেন। এইখানে দুটো প্রশ্নের উত্তর খোঁজার দরকার। প্রথম প্রশ্ন হচ্ছে যে আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়েসির কি প্রভাব পড়তে পারে বাংলার রাজনীতিতে। দেখুন, আসাদুদ্দিন ওয়েসি এবং আব্বাস সিদ্দিকী দুজনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট গঠন করার চেষ্টা করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটায় রাজি না হওয়ায় এখন তাদের দুজনকে একে অপরের হাত ধরতে হয়েছে। তারা দুজনে একে অপরের হাত ধরতে বাধ্য হয়েছে।
এবারে তারা এর আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করতেন তাহলে তারা মুসলিম ভোটও পেতেন এবং সেই সঙ্গে শাসক দলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ভোটও তাদের দিকে আসতো। কিন্তু এখন যেহেতু তারা শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংকের ওপরেই নির্ভর করছেন, খুব একটা বেশি আসনে যে তারা জিততে পারবেন না সেটা তারা নিজেরাও জানেন। কিন্তু কম সংখ্যক আসনও কাজে লাগতে পারে। যদি দেখা যায় নির্বাচনের ফলাফল বেরোনোর পরে যে বিজিত আসন সংখ্যার দিক থেকে তৃণমূল এবং বিজেপি একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবং কারুর কাছেই সংখ্যাগরিষ্ঠতা নেই, সেক্ষেত্রে কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করতে পারেন তাদের সঙ্গে জোট গঠন করার জন্য। আর সেটা যদি হয় তাহলে আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়েসি এই দুটি বাংলার রাজনীতির মূল প্রবাহের দুটি নাম হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মুসলিম ভোটটা দরকার, তাহলে তিনি আসাদুদ্দিন ওয়েসি বা আব্বাস সিদ্দিকীর এই অফার ফিরিয়ে দিলেন কেন? তিনি জোট গঠন করলেন না কেন? এর কারণ হচ্ছে, তিনি যদি আব্বাস সিদ্দিকী বা আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে জোট গঠন করতেন তাহলে দুটো জিনিস হতে পারত। প্রথম যেটা হতে পারত সেটা হচ্ছে, এটা প্রমাণ হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বল। নিজের রাজ্যের ভোট ব্যাংককে নিজের হাতে রাখার জন্য তাকে একজন রাজনৈতিক নবাগত এবং একজন বহিরাগতর সঙ্গে জোট গঠন করতে হচ্ছে, অতএব তিনি দুর্বল, তিনি ভয় পেয়েছেন। আর দ্বিতীয় যে জিনিসটা হতো সেটা হচ্ছে, বিজেপি বহুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রদায়িক বলে অভিযোগ করে এসেছে, তাকে মমতা বেগম বলে শ্লেষ বাণে জর্জরিত করার চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আব্বাস সিদ্দিকী বা আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে জোট গঠন করতেন তাহলে বিজেপি হাতে গরম একটা ইস্যু পেয়ে যেত। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপশন হলো অপেক্ষা করা এবং দেখা কি হয়। কারণ দুটো জিনিস হতে পারে, এক, পশ্চিমবঙ্গে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রয়েছেন তারা হতে পারে যে আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়েসি দুজনের দল থেকেই নিজেদেরকে স্বতন্ত্র রাখলেন, সেক্ষেত্রে তৃণমূলের ভোট ব্যাংকের ওপর সেরকম খুব একটা প্রভাব পড়বে না। আর দ্বিতীয় যেটা হতে পারে, যেটা পিকে বলেছেন, সেটা যদি সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গের ভোটটা যাবে মূলত বিজেপির কাছে এবং তৃণমূলের কাছে এবং কিছুটা বাম কংগ্রেসের কাছে। অর্থাৎ এই নির্বাচনটা দ্বিপাক্ষিক হবে অথবা ত্রিপাক্ষিক, সেখানে তৃণমূলের আলাদা করে সংখ্যা লাগবে না। আর যদি দেখা যায় যে তাদের এমএলএ দরকার হয়েছে তাহলে নির্বাচনের পরে রাস্তা তো খোলাই আছে, অপশন তো খোলাই আছে, অনেক কিছুই হতে পারে। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট ব্যাংক নিয়ে যেরকম লড়াই হচ্ছে সেরকমই লড়াই হচ্ছে হিন্দু ভোট ব্যাংক এবং বিহারি ভোট ব্যাংক নিয়ে। কারণ এবারের নির্বাচনে মহারাষ্ট্রের শিবসেনা এবং বিহারের নীতিশ কুমারের পার্টি জেডিইউ পশ্চিমবঙ্গে আসতে চলেছে এবং তারা বলেছে যে তারা বেশ কয়েকটি আসনে প্রার্থী দেবে। প্রথমেই আসি শিবসেনার কথায়। শিবসেনার তরফ থেকে জানানো হয়েছে যে তারা যে দলগুলির সঙ্গে জোটবদ্ধ রয়েছেন তাদের সঙ্গে মিলিতভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনে 100টি আসনে তারা প্রার্থী দাঁড় করাবেন। এখানে বোঝার বিষয় হচ্ছে, শিবসেনা একা 100টি আসনে প্রার্থী দেবে এমনটা কিন্তু নয়। তারা এখানে জোট বেঁধেছে আমরা বাঙালি, উত্তরবঙ্গ সমাজ পার্টি এবং উত্তরবঙ্গ আদিবাসী পরিষদের সঙ্গে, এবং তাদের সঙ্গে মিলিতভাবে তারা 100টি আসনে প্রার্থী দেবে। তাছাড়া এখনও ঠিক হয়নি, কিন্তু শিবসেনার পশ্চিমবঙ্গের যিনি রাজ্য সম্পাদক তিনি জানিয়েছেন, অশোক রায়, তিনি জানিয়েছেন যে পরে ঝাড়গ্রামের একটি দলের সঙ্গেও শিবসেনার জোটবদ্ধ হতে পারে। এবার এইখানে কয়েকটা বিষয় জানার আছে। প্রথম কথা হচ্ছে, শিবসেনা কিন্তু এবারে 100টি আসনে প্রার্থী দাঁড় করাবে জোটবদ্ধভাবে বললেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে শিবসেনা নতুন নয়। 2016 বিধানসভা নির্বাচনে শিবসেনার তরফ থেকে পশ্চিমবঙ্গে 21টি আসনে তারা প্রার্থী দাঁড় করিয়েছিল। এইটা খুব একটা খবর হয়নি, তার কারণ কোথাওই তারা জিততে পারেননি এবং বিরোধী হিসেবেও সব জায়গায় তাদের ভোট ছিল তলানিতে। আর যেখানে যেখানে তারা প্রার্থী দাঁড় করিয়েছিল সেগুলো ছিল খুব বিক্ষিপ্তভাবে, কিছুটা মুর্শিদাবাদে, কিছুটা মালদায়, সাংগঠনিকভাবে একটু বেটার জায়গায় ছিল নদিয়া। এরপরে 2019-এর লোকসভা নির্বাচনে শিবসেনার তরফ থেকে পশ্চিমবঙ্গে 15টি আসনে ক্যান্ডিডেট দাঁড় করানো হয়। এবার এখানেও একটা দেখার বিষয় হচ্ছে, 2016 বিধানসভা নির্বাচনে তারা যেখানে যেখানে প্রার্থী দিয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনেও কিন্তু তারা সেখানে সেখানে প্রার্থী দাঁড় করিয়েছিল এবং তার সঙ্গে আরও কিছু নতুন জায়গা ছিল। যদিও 2019-এর লোকসভা নির্বাচনেও তাদের ভোটের সংখ্যা ছিল নগণ্য এবং তারা কোনো আসনেই জিততে পারেনি। এইবার 2021-এ তারা অন্যান্য দলগুলির সঙ্গে মিলিতভাবে 100টি আসনে প্রার্থী দাঁড় করাচ্ছে। এগুলোতে যে তারা খুব একটা জিততে পারবে না সেটা তারা খুব ভালো করেই জানে, কিন্তু 3-4টে আসনও যদি তারা এখান থেকে বার করতে পারে তাহলেও অনেক। আর 2016 থেকে তারা লেগে রয়েছেন, কপালের শিকে এবার ছিঁড়লেও ছিঁড়তে পারে। আর যদি তারা এই 3-4টে আসন পান তাই দিয়ে তারা একটা ভালো জায়গায় যেতে পারবেন। কারণ প্রথমত তারা যদি 3-4টে আসন জেতেন তাহলে এই প্রথমবার শিবসেনা পশ্চিমবঙ্গে খাতা খুলবে এবং তারই সঙ্গে শিবসেনার সঙ্গে জোটবদ্ধভাবে যে দলগুলি রয়েছে তারাও কিন্তু আসনের দিক থেকে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। অতএব এই 3-4টে আসন পেলে তারা পশ্চিমবঙ্গে এই প্রথমবার খাতা খুলতে পারবে। এবং দ্বিতীয়ত, শেষমেশ যদি সত্যিই দেখা যায় যে হাং পার্লামেন্ট হয়েছে তাহলে এই গুটি কয়েক আসন নিয়েও কিন্তু তারা একটা শক্তিশালী জায়গায় দাঁড়াতে পারবেন।
কিন্তু আলটিমেটলি তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট নিয়ে এই টানাটানি হবে কিনা সেটা দেখার বিষয়। আর তাছাড়া একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি, আরেকদিকে বাম কংগ্রেস, এই তিনটে রাজনৈতিক দলের জাল ভেদ করে ভোটারদের কাছে কতটা পৌঁছানো যাবে সেটাও কিন্তু চিন্তার বিষয়। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? ঘোলা জলে যদি মাছ ধরাই যায় তাহলে তো ভালোই। শুধুমাত্র সুদূর মহারাষ্ট্র নয়, আমাদের প্রতিবেশী রাজ্য বিহার থেকেও দুটি রাজনৈতিক দল 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে আসছে এবং তারা বেশ কয়েকটি আসনে তাদের প্রার্থী দাঁড় করাবে। এবার মহারাষ্ট্র থেকে শিবসেনার পশ্চিমবঙ্গে আসাটা যদি বা একটু চোখে লাগতে পারে, বিহারের একটি রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গে প্রবেশ করাটা কিন্তু ন্যাচারাল প্রোগ্রেশন। কারণ একটি রাজ্যভিত্তিক দল যখন বড় হতে চায় তখন তাদের নজর পড়ে প্রতিবেশী রাজ্যের দিকে। তারা এমন একটা রাজ্যে ঢুকতে চায় যেটার সঙ্গে তাদের বর্ডার রয়েছে, কারণ বর্ডার এরিয়াতে মিক্সড ভোটার বেস আছে। আর তাছাড়া বিহারের একটি দলের পক্ষে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে নিজেদের পরিচিতি তৈরি করাটা আপাত দৃষ্টিতে বেশ সহজ, কারণ ঐতিহাসিকভাবে বহু বছর ধরে বিহারের বহু মানুষ পশ্চিমবঙ্গে এসেছেন কর্মসূত্রে এবং অনেকেই এখানে থেকে গেছেন। সেইভাবে পশ্চিমবঙ্গে একটা বিহারি ভোটার বেস তৈরি হয়েছে, যেটাকে এই নির্বাচনে বিজেপি এবং তৃণমূল দুজনেই নিজের দিকে টানার চেষ্টা করছেন। তাহলে আমাদের রাজ্যে যদি একটা বিহারি ভোটার বেস তৈরি হতে পারে, তাহলে বিহারের রাজনৈতিক দলই বা আসবে না কেন? বিহার থেকে দুটি রাজনৈতিক দল এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গে আসছে। প্রথমটি হলো হিন্দুস্তানি আওয়াম মোর্চা। তারা এখন কতগুলি আসনে প্রার্থী দেবে, কোথায় কোথায় দেবে সেগুলো ঠিক করেনি, কিন্তু যারা ঠিক করে ফেলেছে তারা হলো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ বা জনতা দল ইউনাইটেড। এই মুহূর্তে নীতিশ কুমারের অবস্থা বেশ একটু লজ্জরে। নীতিশ কুমার একদিকে বিহারের মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন বিজেপির সহায়তায়, অতএব এই মুহূর্তে তার নতুন দিগন্ত খোঁজার দরকার ছিল বইকি। আর তাছাড়া পশ্চিমবঙ্গ ভার্সেস বিহার এই ন্যারেটিভ তৈরি করে রাজনীতি করাটা বেশ সহজ এবং ইন্টারেস্টিং, কারণ বহু বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রীরা মাঝে মধ্যেই এই কথাটা নরম গলায় বা গরম গলায় বলে এসেছেন যে বিহারিদের ওপর পশ্চিমবঙ্গে অত্যাচার করা হয়। জনতা দল ইউনাইটেডের তরফ থেকে জানানো হয়েছে যে তারা পশ্চিমবঙ্গে 75টি আসনে ক্যান্ডিডেট দেবে এবং এগুলো বেশিরভাগই থাকবে বাঁকুড়া, মেদিনীপুর, 24 পরগনা, মালদা, দিনাজপুর, এই সমস্ত জায়গায়। এখন বিজেপির সঙ্গে জেডিইউর অবস্থানটা খুব একটা ভালো নয় এবং গুলাম রসুল বালিয়াবি, যিনি জেডিইউর আমাদের পশ্চিমবঙ্গের বেঙ্গল পার্টি ইনচার্জ, তিনি জানিয়ে দিয়েছেন যে তাদের বিজেপির সঙ্গে এই জোট একমাত্র বিহারে, এই অ্যালায়েন্সটা তাদের একমাত্র বিহারে রয়েছে। অন্যান্য যে কোনো জায়গায় জেডিইউ কিন্তু এককভাবে লড়াই করতে পারে, কিন্তু তারই সঙ্গে এক নিঃশ্বাসে তিনি বলেছেন এনডিএ শরিকরা অর্থাৎ বিজেপি এবং জেডিইউ তারা যদি পশ্চিমবঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করে তাহলে সেটা দু দলের পক্ষেই ভালো হবে। কিন্তু বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো সিট শেয়ারিংয়ে যাবে বলে মনে হয় না বা কোনো দলের সঙ্গে জোট করবে বলেও মনে হয় না। অতএব পশ্চিমবঙ্গের এই লড়াইটা জেডিইউকে একাই করতে হবে। জলে রক্তের গন্ধ বা স্বাদ পেলে শিকারী মাছেরা বেশি তৎপর হয়ে ওঠে। পশ্চিমবঙ্গেও এরকমই একটা অবস্থা এই মুহূর্তে তৈরি হয়েছে। বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল মনে করছে যে তারা এবারের বিধানসভা নির্বাচনে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কে এই কাজে কতটা সফল হবে সেটা এখন সময়ের অপেক্ষা। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।